আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চীনের বেইজিং থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার। নাহিদ আক্তার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ নাহিদ ভেরি আক্তার, মাচ। একটা বিষয় খেয়াল করবেন আপনি যে গত কয়দিন ধরে এই অগাস্ট মাসের শুরুর দিক থেকে যে জুলাইয়ের আন্দোলনের যে বর্ষপূর্তি, 2 বছর পূর্তি হলো, এই উপলক্ষে বেশ কিছু ঘটনা ঘটেছে। ঘটনাগুলো একটার পর একটা যদি আমরা বলি, যে আমরা দেখলাম যে জুলাই স্মৃতি জাদুঘর এটা উদ্বোধন করা হলো, এবং জুলাইয়ের একটা তথ্যচিত্র নিয়ে বেশ হইচই হলো। জুলাইয়ের প্রকৃত দাবিদার কারা, এটা নিয়ে মোটামুটি একটা খামসাখামসি দেখলাম আমরা, টানাটানি। এ বলছে আমরা প্রকৃত, ওরা বলছে আমরা প্রকৃত, মাঝখান থেকে প্রকৃতরা হারিয়ে গেল। তো এইগুলো নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। এর মধ্যে আবার দেখলাম যে জুলাই আন্দোলন কিভাবে সংগঠিত হয়েছিল এটা নিয়ে জুলাইয়ের 100 মাস্টার মাইন্ড হিসেবে যাকে বলা হতো, সেই ফরহাদ মাঝার, উনি আবার নতুন নতুন কিছু তথ্য আপনার জানালেন। একটা মানে অনলাইনে একটা পডকাস্টে উনি বললেন যে কিভাবে তাদেরকে আমেরিকা যুক্তরাষ্ট্রের আপনার সেফ হাউসে রাখা হয়েছিল, কিভাবে কি হয়েছিল, সবগুলো আপনি দেখেছেন। এই সব মিলিয়ে জুলাই নিয়ে, জুলাইয়ের দাবিদার হওয়ার জন্য এই যে একটা মোটামুটি এক ধরনের ইঁদুর দৌড় বলেন অথবা টাগ অফ ওয়ার বলেন, এই বিষয়গুলোকে আপনি আসলে কিভাবে দেখছেন? ধন্যবাদ মাসুদ ভাই, আর আপনার দর্শকদের শুভেচ্ছা। আম, জুলাই আন্দোলন আসলে যে যে দাবিদার বা জুলাই আন্দোলনটা যে হয়েছিল এই ব্যাপারগুলি নিয়ে আসলে দীর্ঘদিন ধরে এরকম আলোচনা হচ্ছিল এবং দাবিদারও তৈরি হয়েছিল। এই আন্দোলনের ধরেন আন্দোলন আসলে কে ঘটিয়েছে, এবং কার কারণে এই আন্দোলন সাকসেসফুল হয়েছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে আসলে সবাই তার মতো করে করে ব্যাখ্যা দিতে চায়, কিন্তু ফরহাদ মাজারের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাগুলি কিন্তু দীর্ঘদিন ধরে টিভিতে টিভিতে বা বিভিন্ন পডকাস্টে আমি দেখেছি। এবং এই যে ওনার কথা, উনি যেটা বলেছেন সেটা অনেকের কাছে হঠাৎ মনে হচ্ছে, কিন্তু আমার কাছে এটা হঠাৎ মনে হয়নি, কারণ ওনার আলোচনার একটা কনসিস্টেন্সি আছে। আপনি প্রথম থেকে যদি দেখেন তাহলে উনি মানে আমাদের সংবিধান পরিবর্তন করার জোর দাবি, বা এই সংবিধানকে কোনো সংবিধান মনে করে না, বা এই জুলাই আন্দোলনে যে স্টুডেন্টরা যারা কিনা লিডিং এ ছিল তাদের বিষয়ে তার যে সমস্ত আর আর কি আম, কি বলে আইডিয়া, বা তাদের সম্পর্কে তিনি প্রথম থেকে যা বলেছেন এখনো সেই একই কথা বলছেন। এবং আমি বেশ কিছুদিন আগে, আপনি যদি দেখেন, আমি তার আরেকটা পডকাস্টে আমি দেখেছিলাম, সেখানেও কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকেই বলেছিলেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং কারা ফাইন্যান্স করেছে। হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু তখনও তিনি বলেছেন, এবং কনসিস্টেন্টলি কিন্তু তিনি এই ধরনের কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, হুম। কিন্তু কোনো এক বিশেষ কারণে হয়তো ওনার এই কথাটা মানুষের কাছে নতুন মনে হয়েছে, বাট এর মধ্যে কোনো কিছুই নতুন না। যেমন আমেরিকার যে হস্তক্ষেপ এখানে, যে আন্দোলনের ভূমিকা, এই যে কিছুদিন আগেও একজন নারী নেত্রী বলেছিলেন না যে পিটার হাস হচ্ছে গিয়ে আপনার ট্রু জেনুইন মাস্টার মাইন্ড, সেটাও কিন্তু বলেছিল। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আমেরিকার যে ইনভলভমেন্ট সেটা কিন্তু একেবারে ওই আন্দোলনের সময় থেকেই আমরা টের পেয়েছি, বা অনেক আমি পার্সোনালি আমি অনেকভাবে শুনেছি। তো সেই একই কথা কিন্তু ফরহাদ মাঝার কনসিস্টেন্টলি বলছেন, এবং এই যে আলাপের যে আপনার তার পডকাস্টটা, সেখানে সে খুব ক্লিয়ারলি বলেছেন, এবং খুব আম, আহ, এই কথাটা এত ক্লিয়ার বা এত নতুন কেন মনে হচ্ছে এই বিষয়টা আমি আপনাকে বলতে পারি। সেটার কারণ হচ্ছে কি, যে এখন অনেক কিছু খোলাসা হয়েছে। এই যে স্টুডেন্টদের যে চরিত্র সেটা বের হয়েছে, তারপরে হচ্ছে এইখানে আর কি আপনার ডান মানে ফার রাইট গ্রুপের যে ইনভলভমেন্ট সেটা ক্লিয়ার হয়েছে। ইউনুসের সাথে কি নেগোসিয়েশন হয়েছিল সেটা ক্লিয়ার হয়েছে, সেটাও পাবলিক জানে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে আম, এখানে আরো একটা বড় আম, ইয়ে মানে ব্লাস্ট হয়েছে গত সপ্তাহে, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে
আম, এই যে আমাদের যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধানকে নিয়েও কিন্তু একটা বক্তব্য এসছে। হ্যাঁ। তো এবং সেনাপ্রধানের ইনভলভমেন্ট, এটা অনেকে বলেছে যে এটা একটা মিলিটারি লেড একটা আর কি মিলিটারি কু হয়েছে এক ধরনের। সেটাও কিন্তু গত সপ্তাহে খুব বেশি শোনা গেছে, তাই না? যে সেনাপ্রধান আসলে উনি একটা পর্যায়ে যে এই আন্দোলনে যে আন্দোলনকারীদেরকে সাপোর্ট দিয়েছেন, আবার সেনাপ্রধানকে নিয়ে মিডিয়াতে অনেক বক্তব্য দেখেছি যে সে ফার রাইট গ্রুপের একটা অংশ। মানে বলতে গেলে যে জামাতের মানে এক ধরনের যেই ধরনের বয়ান, সে সেই বয়ানই প্রডিউস করছে। তো অল টুগেদার আমরা আর কি আম, এই যে 24-এর আর কি গণ অভ্যুত্থান সম্পর্কে যে সমস্ত কথা শুনে এসেছি, সবকিছু ধীরে ধীরে একটা খোলসা হয়েছে আসলে কি হয়েছিল। সেখান থেকে যখন ফরহাদ মাজার কিছু কথা বললেন, তখন কিন্তু উনি বারবার বলছে যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র সংস্কার। এবং আর কি যে এখন যে সরকার আছে সেই সরকার যে আর কি বসেছেন, বা নতুন সরকার ফর্ম হয়েছে, সেটা বিগত ফ্যাসিস্ট সরকারেরই আরেকটা রূপ হতে যাচ্ছে। এটাই ওনার কথার জিস্ট। এর কারণ হচ্ছে যে উনি যেভাবে রাষ্ট্র সংস্কার চেয়েছে সেই রাষ্ট্র সংস্কারটা আসলে হয় নাই। কারণ উনি রাষ্ট্র সংস্কার বলতে যে কি বোঝায় সেটা সবসময় ক্লিয়ার থাকে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝতে পারি যে উনি যাদেরকে চায়, মানে ব্যক্তি ফরহাদ মাজার রাষ্ট্রকে যেভাবে দেখতে চায়, বা ওনার যে বইটা আছে, উনি যেটা গণ অভ্যুত্থান বলতে যে বইটা লিখেছেন, এবং উনি বলেছেন যে ওনার ওই বইটাতে ইন্সপায়ার হয়ে এই গণ অভ্যুত্থানটা হয়েছে। যদিও এটার ফুল ক্রেডিট উনি একবার নিচ্ছেন আর একবার নিচ্ছেন না। আপনি খেয়াল করেছেন কিনা জানি না যে একবার সে বলছেন যে ওইটা থেকে, ওই ওনার বইটা থেকে ইন্সপায়ার হয়েছে। আবার আর এট দ্য সেম টাইম উনি কিন্তু বলছে যে না না, এটা যদি আমি বলি এটা খুব এম্বিশাস একটা দাবি হবে, এটা সে আবার আমি ওই যাবো। দাবি, হ্যাঁ, সেকেন্ড টাইম আবার করতেও চাচ্ছে না। আবার থার্ড টাইমে, নেক্সট টাইমে আবার উনি বলছে যে কোথাও না কোথাও কোনো না কোনো জায়গা থেকে উদ্বুদ্ধ তো করতেই হয়। মানে উনি বোঝাতে চেয়েছেন যে কেউ না কেউ তাদেরকে অর্গানাইজ করে। তো একটা পর্যায়ে যে উপস্থাপক ছিলেন, উনি কিন্তু এটাও বলেছেন যে আপনার এরা ব্রেন চাইল্ড, মানে এই যে স্টুডেন্টদেরকে, এদেরকে দীর্ঘদিন ধরে মোটিভেট করেছেন। এবং আপনি দেখবেন যে ফরহাদ মাজারের যে ভাষার ব্যবহার, উনি যে ইনসাফ বা যে শব্দগুলি উনি ব্যবহার করেছেন, এবং সেই শব্দগুলিও এই স্টুডেন্টরাই ব্যবহার করেন। মানে উনি আর কি বলতে চায় যে বাংলাদেশের যে আপনার মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে জনগোষ্ঠী, তাদের যে ডিজায়ার, সেই ডিজায়ারের ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন করতে হবে। মানে মুসলিম জাতীয়তাবাদ অনেকটা সেটা উনি চায়। উনি উনি সেকুলারিজম, যে আমাদের সংবিধানে যেগুলো আজি ধারাগুলি আছে, উনি ওইগুলিকে বিরোধিতা করে যে সেকুলারিজম এখানে কোত্থেকে আসলো। আপনি যদি ওই জায়গাটা খেয়াল করে শোনেন, উনি সেকুলারিজমকে আর কি এই সেকুলারিজমকে বাংলাদেশের যে আমাদের সংবিধানে বসানো, বা আমরা যে সেকুলার একটা রাষ্ট্র চাই, সেই জিনিসটাকে উনি আসলে ফুলি অপোজ করে। এবং এই স্টুডেন্টরা যেইভাবে আর কি আন্দোলন করেছে, বা এর পরবর্তীতে স্টুডেন্টদেরকে যে আম, আমরা দেখেছি যে তারা কিভাবে করাপশনের সাথে যুক্ত হয়েছে, তারা কিভাবে ক্ষমতায় গিয়ে তারা কিভাবে আর কি বাণিজ্য আর কি আপনার ওই যে ট্রান্সফার বাণিজ্য, নিয়োগ বাণিজ্য এগুলি করেছে। তো এইগুলিতে তিনি আসলে ওদেরকে কোনোভাবেই দায়ী করতে চায় না। কারণ হচ্ছে কি, এরা হচ্ছে ওনার ওনার প্রোডাকশন, উনি প্রডিউস করেছে এদেরকে। এবং এই যে একটা গ্রুপ অফ পিপল উনি প্রডিউস করেছেন, এবং তাদেরকে কিন্তু উনি মাঝে মধ্যে উনি ক্রিটিসাইজ করে। কারণ হচ্ছে কি যে উনি যেভাবে ফুললি ডাইরেক্ট করে, উনি কিন্তু এক জায়গায় বলেছেও যে নাহিদ ওনার কথা সব সময় মেনে নেয় না। কারণ হচ্ছে মানে অনেক জায়গায় হচ্ছে কিছু কিছু পরিস্থিতিতে ওনার যে উনি যেভাবে তাদেরকে ডাইরেক্ট করেছেন, সেভাবে আর কি নাহিদ পুরোপুরি যায়নি। তো ওই জায়গায়ও কিন্তু আবার ওনার একটু দুঃখ বোধ আছে। আবার অ্যাট দ্য সেম টাইম ওইটা নিয়ে উনি করা কোনো সমালোচনাও দেয় না। তো উনি আসলে মূলত হচ্ছে এইটা বোঝা
এই যে স্টুডেন্টরা এই স্টুডেন্টদেরকে মূলত এই আন্দোলনটা কিভাবে করতে হবে এটার জন্য উনি দীর্ঘদিন ধরে প্রস্তুত করেছেন। এবং উনি বা মানে আমি স্পেসিফিকলি যেহেতু ওনার কথা বলি, অন্য অন্য দিকে না যাই, অন্য অন্য অনেক মার্কিন যুক্তরাষ্ট্র সহ টার্কি, এখানে আর কি আপনার টার্কির ইনভলভমেন্ট আছে আমরা জানি। এখানে বিরাট বড় রকমের ইনভলভমেন্ট পাকিস্তানের আছে, সেটা আমি নিজে আমার এই যে এইখানে যে পাকিস্তানি যে গ্রুপ আছে যারা কিন্তু পরিচিত, তাদের সাথে আলোচনায় তারা তারা এখানে পাকিস্তানের সাধারণ জনগণও এটা এটা জানে। তো এখানে এনাদের সাথে আলোচনায় আমি এই যে বেজিং এ আমি এই এই বিষয়টা একেবারে পুরো ক্লিয়ার হয়েছে যে ওই ইনভলভমেন্ট কিভাবে ছিল, তারা কিভাবে ওইখানে পার্টিসিপেট করেছে। তো অনেক পার্টিসিপেটরি এখানে আছে সেটা আমরা জানি, কিন্তু আমরা বিশেষ করে আমি বিশেষ করে বলতে চাচ্ছি যে ফরহাদ মাজার হচ্ছে হচ্ছে গ্রাউন্ডে আমার তো লোকাল একজন লাগবে। তো তিনি আসলে বলতে চাচ্ছেন বা তার কথাবার্তায় এটাই ইঙ্গিত পাওয়া যায় যে তিনি হচ্ছে গ্রাউন্ডে যে আপনার বড় রকমের যে আর কি মেইন যে অর্গানাইজার তিনিই ছিলেন। এছাড়া আপনি জানেন যে শিক্ষক নেটওয়ার্ক ছিল যারা কিনা এই আন্দোলন কিন্তু শুধু স্টুডেন্টদের একার না, এই আন্দোলন শুরুতে কিন্তু শিক্ষকরা ছিলেন। শিক্ষকরা যখন রাস্তায় নেমেছে তখনই কিন্তু স্টুডেন্টরা, শিক্ষক এবং স্টুডেন্টের একটা ফিউশনে আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল। তো অলটুগেদার এই যে মাস্টার মাইন্ড বা কে এই আন্দোলনটা আসলে ঘটিয়েছে, সেইখানে উনি ওনার বই এবং ওনার নিজস্ব মানে আইডিওলজি বা রাষ্ট্রকে উনি যেভাবে চায়, বা আমার মনে হয় সংবিধানটা উনি চায় যে ওনার নামটা থাকুক, সংবিধানটা উনি যেভাবে চায় সেভাবেই হতে হবে। আচ্ছা, ওনার এই যে কথা কিন্তু বলেছেন, এগুলোর মধ্যে পেছনে কারা ছিলেন, মাস্টার মাইন্ড কারা ছিলেন, এগুলো সাধারণ মানুষ তো এগুলো দেখেনি। সাধারণ মানুষ দেখেছে আন্দোলনের সামনে কারা ছিল। আন্দোলনের সামনে ছিল ছাত্ররা, আন্দোলনের সামনে ছিল সাধারণ মানুষ, এবং আন্দোলনের সামনে ছিল কিন্তু বিপুল সংখ্যক নারী। নারীদের উপস্থিতি কিন্তু এই আন্দোলনে খুবই একদম দৃশ্যমান ছিল। এবং ইন্টারেস্টিং হলো, আন্দোলনটা যেই মাত্র মানে আন্দোলনের বিজয় আসলো, মানে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, সেই মাত্র আমরা দেখতে পেলাম যে নারীদের উপর এক ধরনের কিন্তু বিপরীত একটা আচরণ শুরু হয়ে গেল। যে নারীরা রাতে সারাক্ষণ আন্দোলনের সঙ্গে ছিল, সেই নারীদেরকে ঘরে ঠেলে পাঠানোর জন্য এক ধরনের চেষ্টা আমরা দেখতে পেলাম। পাশাপাশি আমরা দেখতে পেলাম নারীদের উপর যে নির্যাতনের যে ধারাটা, বিভিন্ন প্রক্রিয়ায় যে নির্যাতন, সেই নির্যাতনের কিছু দৃশ্য কিন্তু এই সময় আমাদের পরবর্তী সময়ে দৃশ্যমান হয়ে ওঠে। আমরা সাম্প্রতিক সময়ে তিনটা ঘটনার কথা কিন্তু এখানে আমরা উল্লেখ করতেই পারি। যে আপনার নিশ্চয়ই মনে আছে যে একজন মডেল স্নিগ্ধা চৌধুরী, তাকে কিন্তু একজন মানে আপনার কি বলে হাউজিং ব্যবসায়ী কিভাবে ফিজিক্যালি টর্চার করবে। তো এই ধরনের টর্চারের মানসিকতা হয়তো অনেকদিন ধরে আমাদের সমাজে আছে। কিন্তু ইন্টারেস্টিং হলো, স্নিগ্ধা চৌধুরী মামলা করলেন, কিন্তু সে লোক কিন্তু ধরা পড়লো না। সে লোক বহাল তবিয়তে বাইরে থাকলো। আমি যত শুনেছি সে নাকি বিদেশেও চলে গেছে। আপনি আরেকটা ঘটনা দেখেন যে ওই একটা ছোট একটা কিশোরী মা, 13 বছর বয়সে একটা মেয়ে জুই, তার অনামিকা একটা দিয়ে তার একটা বাচ্চাও হয়ে গেল। তবে বাচ্চাটা রেখে তার ফ্যামিলি তাকে বের করে দিল, তারপরে সাধারণত শরণাপন্ন হলো। পরে হয়তো বাচ্চাটাকে সে ফেরত পেয়েছে। আরেকটা ঘটনা, এই যে এই জুলাই আন্দোলনের সাথে সরাসরি জড়িত শান্তা ফারজানা নামের এক নারী, তার গায়ে হাত তোলা হলো, কতগুলি মৌলবাদী লোক। এবং সেই ঘটনার পরে কিন্তু শান্তা ফারজানাও রুখে দাঁড়িয়েছিল। কিন্তু পরে আমরা দেখলাম শান্তা ফারজানাকেই বরং আইনি হেফাজতে নেওয়া হলো, তাকেই বরং তার বিরুদ্ধে মামলা হলো। তো এই যে ঘটনা, এর আগে আমরা আরো দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে একটা মেয়ে যাচ্ছিল, তার করোনা কিভাবে পড়তে হবে সেই বিষয়ে এক ছেলে তাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করলো, এবং তারপরে ছেলেকে ধরে নিয়ে গেল, তাকে আবার পরে তৌহিদি জনতাদের চাপে তাকে ছেড়ে দিতে বাধ্য হলো পুলিশ। এই যে একটা ঘটনা ঘটছে নারীদের ব্যাপারে। এবং আপনি জানেন অনেকগুলো সংস্কার কমিটি করা হয়েছিল। তো নারী বিষয়ক যে সংস্কার কমিটির যে রিপোর্টটা, ওটা কিন্তু প্রত্যাহার করতে হয়েছে। তো কিভাবে দেখছেন আপনি একজন নারী হয়ে এই বিষয়টা? আপনি নিজেও তো নারী অধিকারের সঙ্গে নানা আন্দোলনের সঙ্গে জড়িত আছেন। ইটস এ ভেরি লাইক এ ক্রুশাল আর কি পয়েন্ট। সেটা হচ্ছে যে আহ, আমরা বাংলাদেশে নারীর অবস্থান বা নারীর যে আর কি সোশ্যাল যে প্রেজেন্স সেটা সবসময় খুব দুর্বল দেখেছি।
হ্যাঁ, সোশ্যাল প্রেজেন্সটা এটা হিস্টোরিক্যালি দুর্বল আমাদের সমাজে, যে নারীকে আমরা দুর্বল হিসেবে দেখি। এবং নারীর যে সম্মান, মায়ের একটা সম্মান আছে ধর্মীয়ভাবে, সেই মাকে ওই মায়ের জায়গায় অতটুকু জায়গায় ওই যে একটা আইডিয়া হিসেবে রেখে দিয়েছি, কিন্তু ওইটার কোনো বাস্তবে প্রতিফলন বা নারী জাতির প্রতি যে একটা রেসপেক্ট বা অ্যাজ এ পার্সন আপনাকে ব্যক্তি হিসেবে দেখা হয় না। আপনি দেখেন, আপনাকে মা হিসেবে দেখা মানে কিন্তু আপনাকে ব্যক্তি হিসেবে মর্যাদা দেওয়া নয়। ঠিক আছে? তো এইভাবে নারীর প্রতি একটা দৃষ্টিভঙ্গি আছে বাংলাদেশে হিস্টোরিক্যালি, যেটা কিনা অত্যন্ত রকমের আপনার আম, কি বলবো যে ডিগ্রেডিং, নারীর প্রতি ভীষণ রকম অবমাননাকর একটা দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সমাজে অলরেডি আছে। এবং সমাজ, রাষ্ট্র এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠান বলেন, এবং সর্বোপরি ফ্যামিলি কখনোই শেখায় না নারীর নারীর প্রতি যে সম্মান, যেটা বা নারীকে সম্মান আপনি না দেন। সম্মান হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ব্যক্তিভেদে, যে পাবে পাবে, যে পাবে না পাবে না, ইটস ডিফারেন্ট, ইটস অ্যান অ্যাক্ট। এই অ্যাক্টটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আই এম নট গোয়িং টু দ্যাট প্লেস। আমি যেটা বলতে চাচ্ছি যে নারী যে একজন মানুষ, এবং সে বাইরে যাবে, কাজ করবে, হ্যাঁ, সে ডিসিশন মেক করবে, তার শরীর সর্বোচ্চ একটা বিং না, সে একটা সেক্সুয়াল অবজেক্ট না, তাকে অবজেক্টিফাই করা যায় না, সে অবজেক্টিফিকেশনের একটা পার্ট না। অলটুগেদার আপনি যদি এই জিনিসগুলি আর কি দেখেন, তাহলে এই জিনিসগুলি বাংলাদেশে একেবারেই নাই। কিন্তু 24-এ কি হয়েছে, আমরা দেখেছি যে সমাজ শেখায় না, আমরা শুনেছি ফ্যামিলি শেখায় না, কিন্তু এখন দেখেছি কি রাষ্ট্র হাতে ধরে শিক্ষা দিচ্ছে নারী অবমাননা কি করে করতে হবে। হ্যাঁ, তার মানে 24 পরবর্তী সময়ে ইউনুস যে গভর্নমেন্ট ছিল, এবং ইউনুসের যে ওই যে আপনার ডাস্টবিন শফিক বলতে একটা একটা লোক আছে, যে আমি তার এই যে আপনার এখানে যুক্ত হওয়ার আগে ওনার একটা ইন্টারভিউ দেখেছি, এবং আমি আমার লাইফে এত নির্লজ্জ মানুষ খুব কম দেখেছি। নির্লজ্জ মানুষ আমি দেখেছি, কিন্তু এত নির্লজ্জ, এত মানে ব্লাটান্ট লায়ার খুব কম দেখেছি। এই 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 মানুষগুলি, এদের কথোপকথন এরা এন্ড্রোস করেছে মাসুদ ভাই। আপনি যদি দেখেন, এরা এই মানুষগুলি যারা কিনা 24-এর পরে, আপনি দেখেন প্রথম কি হয়েছিল, আপনার কি মনে আছে যে লঞ্চ ঘাটে একটা মেয়েকে পেটানো হলো তার পোশাকের জন্য? কক্সবাজার সমুদ্র সৈকতে একটা মেয়ে রাতে বসেছিল, ওখানে মব তৈরি করে জঙ্গিরা তাকে ওখানে আপনার পিটিয়েছে, হয়রানি করেছে। রাস্তাঘাটে মেয়েদেরকে পিটানো, ধাওয়া করা, আপনার ওই যে আম, আম, আপনার ওই যে এখানে কিছু সেক্স ওয়ার্কার বানিয়ে নাকি, তারা আসলে কারা আমরা তো জানি না। আমরা তাদের মানে মবের ভাষায় যেটা শুনেছি যে এইগুলি আপনারা করতে পারবেন না, এখানে অনৈতিক কার্যকলাপ হয়। অনৈতিক কার্যকলাপ দেখার জন্য রাষ্ট্র আছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী আছে, বা রাষ্ট্র তো কার্যকর ভূমিকা পালন করবে। রাষ্ট্র যদি নাও করে, সেটা ইটস নান অফ ইয়োর বিজনেস। কিন্তু মব করে এই এই কিন্তু শুরুটা হলো মাসুদ ভাই। এইখান থেকে দেখেন, এইখান থেকে এই যে আসলো যে আপনার আম, এই শান্তা ফারজানার আজকের যে স্টোরি, এই শান্তা ফারজানাকে তার অফিসে তালা মেরে দিল। তো সে তো, আপনার অফিসে যদি কেউ তালা মেরে দেয়, আপনি কোন লিঙ্গের, নারী পুরুষ নির্বিশেষে, আপনি তো সেখানে খেপে যাবেনই। আপনার তো ভেতরে একটা রাগ কাজ করবে। তো আপনি সেটা প্রতিহত করার চেষ্টা করবেন সেখানে। সে কেন? ফ্যাসিস্টের দোসর। ফ্যাসিস্টের দোসর হলে রাষ্ট্র দেখবে, সেটা তোর বিজনেস কি করে হয়ে যায়? হু আর ইউ টু গো দেয়ার অ্যান্ড লক দ্য প্লেস? ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু ডু সো। আপনি অ্যাজ এ সিটিজেন কারো বাড়িতে, কারো অফিসে, কারো পার্টি অফিসে গিয়ে তালা মারতে পারেন, কিন্তু এই তালা মারার কালচার কে তৈরি করেছে? এই যে 24-এর যে মব সরকার, 24-এর সরকারকে আমি মব সরকার বলি। এই মব সরকার আপনার এই আপনার কালচার তৈরি করেছে। তাহলে তারপরে দেখেন, সে যখন ওইটাকে প্রতিহত করতে গেছে, এই ওর গায়ে হাত দিয়েছে একটা ছেলে, প্রকাশ্যে এভাবে নারী পেটানো। তারপরে আপনি যে ঘটনাটা বললেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যে ওড়না কেন পরে নাই, বা ওড়না ঠিকভাবে
পড়ছে না কেন, ওড়না ঠিকভাবে পড়ছে না কেন দেখা যায়, এবং খুবই নোংরা ল্যাঙ্গুয়েজে সে একেবারে নারীর দেহের অঙ্গ প্রত্যঙ্গের নাম নিয়ে যে বলছে, এবং তাকে তৌহিদি জনতা মালা দিয়ে, ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। তাহলে এটা এটা একটা রাষ্ট্র, এবং সেটা পলিটিক্যাল পার্টি যেটা করে, পলিটিক্যাল পার্টিগুলি কি করে, এরা হচ্ছে একদিন রাষ্ট্রের পার্ট, তাই না? তারা জামাত, এখন তারা তো ক্ষমতায়, তাই না? ক্ষমতায় বলতে প্যাসিভলি ক্ষমতায়। তো আপনি যদি পার্লামেন্টে থাকেন, আপনি যদি একটা দেশের পার্লামেন্ট মেম্বার হন, আপনি তো ক্ষমতায়, আপনার সরকার জি। পক্ষ হওয়ার দরকার নাই তো, ইউ আর ইন পাওয়ার। অ্যান্ড এখন যেটা হয়েছে যে সেই লোকগুলি এখন ক্ষমতায় গেছে। এখন আপনি দেখেন যে এই লোকগুলি তাকে এনরোস করছে, এবং এই লোকগুলি এই এই সায় দিয়েছে, আশকারা বলে না, আশকারা দিয়েছে। তাহলে এইভাবে বারবার, তারপরে ওই যে লঞ্চে যে পিটিয়েছিল, সেই ছেলেকেও ফুলের মালা থেকে মালা দিয়ে বরণ করা হয়েছে। কারণ যে রাষ্ট্রে 21st সেঞ্চুরিতে যখন ওয়ার্ল্ড যে পরিমাণ অ্যাডভান্স হয়ে গেছে, আমরা এখন নিজেদেরকে মানে ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় নিজেদেরকে ট্রান্স হিউম্যান বলে, যে ইউ আর নো লঙ্গার এ হিউম্যান স্পিসিস, ইউ মুভড টু অ্যানাদার লেভেল। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখন যেটা হয়েছে যে আপনার এই যে আমি বিদেশে পড়াই, আস্তে আস্তে মানুষের চিন্তা চেতনা উন্নত হয়, আমরা অনেক কাইন্ড হচ্ছি নেচারের প্রতি। জেন্ডার বায়াস এবং জেন্ডারের প্রতি যে ধারণা, যে যে লিঙ্গের থাকে, সেটা কিন্তু অনেক সংকুচিত হয়ে উঠেছে। উই ডোন্ট লুক এট পিপল অ্যাজ জেন্ডার। মানে আপনাকে যখন আমি দেখছি, এখন আমি এমন একটা জায়গায় বসবাস করছি, বা এমন একটা মাইন্ডসেট তৈরি হয়েছে আমি যেখানে পড়াশোনা করেছি, যে আমরা একজনকে জেন্ডার হিসেবে দেখছি না, মানুষ হিসেবে দেখছি। তার মানে কি, যে নারীকে হেনস্থা করে এখানে যে রাষ্ট্রে এই সময় এরকম অ্যাডভান্সমেন্টের যুগে, গ্লোবালাইজেশনের যুগে, ইন্টারনেটের যুগে, যখন কোথায় কি ঘটছে আপনি দেখতে পাচ্ছেন, সেখানে আপনার রাষ্ট্র, আপনার ইন্টারনেট, আপনার মিডিয়া শো করছে কি আপনার নারীকে রাস্তাঘাটে এভাবে হেনস্থা করা হচ্ছে, মারা হচ্ছে, এবং সেই জিনিসটাকে লেজিটিমেসি দেওয়া হয়। ওর কি জেল হয়েছে? ওর কি অপরাধের শাস্তি হয়েছে? কিছু হয়নি। যে ছেলেটা ওই যে নারীকে পিটিয়েছিল, ওর কোনো শাস্তি হয়েছে? হয়নি। সুতরাং আইন কাউকে শাস্তি দেয় না। এই জন্য আমি বলি, এটা রাষ্ট্র স্পন্সর করে, রাষ্ট্র এটাকে আশকারা দেয়, এবং রাষ্ট্র এইটাকে মূলত বাহবা দেয়। এইটাই রাষ্ট্রের ধর্ম। বাংলাদেশি রাষ্ট্রের নীতি হচ্ছে এটা, যে নারীকে আপনার পেটানো যায়। এই পেটানো, এই যে 24 তৈরি করেছে, তার মানে শান্তা ফারজানার গায়ে হাত দেওয়া যায়। সে যদি অপরাধও করে থাকে পলিটিক্যালি, সেটাকে লিগালি সেটাকে সলভ করে, তাই না? এবং তার জায়গাটাকে তে প্রোটেক্ট করতেই চাইবে, সে তার টেরিটরিকে প্রোটেক্ট করবে। সে তার মতো, দেখেন বাংলাদেশে স্বাধীনতার পক্ষে প্রচুর লোক আছে, আওয়ামী লীগ যে করা যাবে না এর কোনো নিয়ম আছে? আর উনি তো, ওনাদের তো নতুন ধারা একটা রাজনৈতিক দলের, ওনারা ওনারা তো আপনার আওয়ামী লীগ করে না। এবং শান্তা ফারজানার যে হাজবেন্ড, আমি ওনাদেরকে ব্যক্তিগতভাবে চিনি, মোমেন ভাই, উনি উনি কিন্তু আওয়ামী লীগের একজন ভিকটিম। ওনাকে ধরে না, ওনাকে গুম করা হয়েছে। আপনি যদি ওনার কোনো সাক্ষাৎকার নেন তাহলে দেখবেন যে ওনাকে, তো উনি কিন্তু উনি হচ্ছে মূলত, ওনারা হচ্ছে স্বাধীনতার 71-এর পক্ষের লোক, এবং বঙ্গবন্ধুকে ওনারা ভালোবাসেন, এইগুলি ওনারা বলেন। এবং 24-এ যে অরাজকতা হয়েছে, মব হয়েছে, সেটার বিরুদ্ধে। এবং যে এই যে ফরহাদ মাজাহারকে এখন আমি কানেক্ট করি, আজ ফরহাদ মাজাহার যখন এগুলি বলে, সেগুলি কিন্তু খুব লিগাল, ভ্যালিড। নোবডি ইজ আস্কিং এনি কোয়েশ্চেন, নোবডি ইজ সেইং এনিথিং। ফরহাদ মাজাহারকে কেউ জেলে ধরে নিয়ে যায় না। একই কথা যখন ফারজান মানে উনি শান্তা ফারজানা বলছেন, শান্তা ফারজানাকে আপনি পিটাতে পারেন। আপনি পারলে ফরহাদ মাজাহারকে যে পিটান, এই কথা বলার দায়, যে সে তো বলেছে যে এটা মেটিকুলাসলি ডিজাইন বাই আমেরিকা, এবং এখানে আমেরিকার সেফ হাউসে ছিল এই বাচ্চাগুলি, এই ছেলেগুলি। সুতরাং এটা পুরো ডিজাইন, এটা এটা এই ডিজাইনটা তো সে বলে দিচ্ছে তার ভাষায়। তাহলে তাকে তো কেউ পেটাচ্ছে না, তাকে তো মব করে। তার কারণ কি জানেন? সে হচ্ছে এই তৌহিদি জনতাকে প্রশ্রয় দেয়। কারণ সে যখন বলে যে আমাদের রাষ্ট্র মূলত, আমাদের সংবিধানে সেকুলারিজম, এটা হচ্ছে মূলত মুসলিম জাতীয়তাবাদকে ধরে, আমাদের সোশ্যাল সাইকোলজি, যে পলিটিক্যাল সাইকোলজি, আমাদের যে মেজরিটি, সেই মেজরিটির মন রক্ষা করে আমাদের একটা সংবিধান বানাতে হবে। সুতরাং সে ভালো। এখন সে যাহাই বলবে তাহাই হচ্ছে গিয়ে লিগাল, তাহাই লেজিট, এবং তাহাতে কোনো পাপও হবে না, তাহাতে কোনো
এবং ফরহাদ মাজার যখন লুঙ্গি পরে ঘোরে এবং সে মাথায় পাগড়ি দিয়ে যে মাজার পূজারি, সেটাতেও কিন্তু কোনো সমস্যা আর হয় না। কিন্তু যখন শান্তা ফারজানা বলতে যায়, তখন শান্তা ফারজানাকে মারা হয়। দেখেন, শান্তা ফারজানাকে মেরেছে, এবং সে যাকে মেরেছে, যাকে পিটিয়েছে, নারীকে এইভাবে পিটিয়েছে, রাস্তাঘাটে পিটিয়েছে। এর পরের দিন যখন ওনারা কনফারেন্স করেছিলেন, সেখানে তাদেরকে মারলো। এবং তাদেরকে, তাদের দাবি দেওয়া নিয়ে যে কেউ দাঁড়াতে পারে, সরকার দেখবে, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী দেখবে। তুই কে যে ঠেকাতে গিয়েছিস, সে লাঠি নিয়ে গেছে, সে ঠেকাবে। সে যে করে হোক ফ্যাসিস্টের দোসর তকমা দিয়ে তাকে পেটালো, এবং সেখানে বেধড়ক তাকে পিটিয়েছে। অ্যাট দ্য সেম টাইম ওনারাও প্রতিহত করার জন্য, আপনি তো ডিফেন্ড করবেনই নিজেকে। এভরিবডি ওয়ান্টস টু ডিফেন্ড দেমসেলভস, অ্যান্ড ওনারা কাউন্টার অ্যাটাক করেছে। এই কাউন্টার অ্যাটাক করতে গিয়ে তার 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 পুরো দলের সবাইকে সহ তাকে ধরে নিয়ে যায়। সেই ছেলে, যে কিনা একটা জঙ্গি, গালিগালাজ করে। এর আগে যে সে ভাষা বলেছে, যে তাকে ছিঁড়ে, তারপরে এত নোংরা, যেটা এখানে বলা যাবে না, আপনার সামনে আমি বলতে পারবো না, আপনার একটা ফ্যামিলি শো, সবাই দেখে এটা। তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ সে বলেছে। এইগুলির ভাষা প্রয়োগ, নারীকে এই ধরনের হেনস্থা করে, মেরে, এবং এত, ওর ওর তো জেল হওয়া উচিত যে ও ওই ডায়লগটা দিয়েছে জি তখন। যে দেশে হাদির গালি, নারীর যৌনাঙ্গ নিয়ে গালিকে সেলিব্রেট করে হাদিকে ন্যাশনাল হিরো এবং বঙ্গবন্ধুরও উপরে উঠিয়ে দেওয়া হয়, এবং কবি কাজী নজরুল ইসলামের পাশে কবর দেওয়া হয়, সেই দেশে আপনি কি করে মানে আইন প্রণয়ন হবে, এবং আপনি ইনসাফ, যেটা ওরা বলে কোট আন কোট, সেটা কায়েম হবে? আই ডোন্ট নো, সেটা সেটা সম্ভব না। সুতরাং জি এই শান্তা ফারজানার ব্যাপারটা, এইটা এটা অবশ্যই উচিত যে, মানে এই জিনিসটা সরকারের ভাবা। এবং বিএনপির কাছ থেকে আমি এটা আশা করি না যে ওনরা, বিএনপি সরকার আমার মতে এখন আপনার ইউনূসের একটা এক্সটেনশন হিসেবে কাজ করছে। এই মবকে কোনোভাবেই প্রতিহত করছে না। তারা ভাববে তাদের গদি উঠে যাবে। দে আর ডুইং দ্য জি সেম। অনেক ধন্যবাদ। আহ এই ডাক্তার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে কৃতজ্ঞতা আপনার প্রতি। প্রিয় দর্শক, আপনারাও শুনলেন নাহিদ আক্তারের স্পষ্ট উচ্চারণ জুলাই আন্দোলন নিয়ে, এবং জুলাই আন্দোলনের মাধ্যমে নারীদের যে অধিকার আদায়, সেই প্রক্রিয়া কতটুকু উন্নতি হয়েছে কি হয়নি, সেটা নিয়ে ওনার যে উপলব্ধি, আমার মনে হয় এই উপলব্ধিগুলো আমাদেরও চিন্তা করা দরকার আসলে। এবং আমি নিজে খুবই হতাশ, আমি ব্যক্তিগতভাবে খুবই হতাশ যে আমরা কি ভেবেছি আর কি পাচ্ছি। সবশেষ যে কথাটা বললেন, যে ওনার কাছে মনে হয়েছে যে মব কালচারের ক্ষেত্রে অন্তত পক্ষে, যে আমাদের এই তারেক রহমানের বিএনপি সরকার, এটা ডক্টর ইউনূসের সরকারের এক্সটেনশন। আমি মনের প্রাণে কামনা করি যে ওনার এই অবজারভেশনটা ভুল প্রমাণিত হোক, কিন্তু অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। যাই হোক, এখন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।